আজ 18ই মার্চ বুধবার। দেখে নিন আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। প্রসেনজিতের বিজেপিতে যোগদানের জল্পনা সত্যিটা জানালেন ছেলে ত্রিশানজিৎ। 3 দশক পর বহরমপুর বিধানসভায় প্রার্থী অধীর। কেন এই সিদ্ধান্ত, সবটা বললেন অধীর চৌধুরী। বুকের পাতা থাকলে কালীঘাটে আয়, আমি বসে থাকবো, দিলীপের হুঁশিয়ারিতে রণংদেহী মেজাজে মমতা। ভোটে লড়ছেন কুণাল ঘোষ। 57 বছর বয়সে এই প্রথমবার নির্বাচনী লড়াই। জেনে নিন কুণালের পুরনো ইতিহাস। শুভেন্দুকে কেবল ভবানীপুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ তৃণমূলের। প্রার্থী ঘোষণার আগে দলে এলেন প্রাক্তন ক্রিকেটার। তবে কি দ্বিতীয় বিয়ের বিতর্কেই খড়গপুর হাতছাড়া হিরণের? দিলীপ বললেন কে কাকে বিয়ে। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু খবর। এবার বিস্তারিত খবরে। প্রতিদিন সকালে বাংলা পলিটিক্সের খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। বাংলা ইন্ডাস্ট্রির অভিভাবক হিসেবে পরিচিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিনি 4 দশক ধরে বাংলা ছবির জগতে রাজত্ব করছেন, তাকে ঘিরে হঠাৎ বিজেপিতে যোগদানের জল্পনা ছড়ায়। এই জল্পনা সূত্রপাত হয় তার ছেলে ত্রিশানজিতের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে, যেখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে তাদের একটি ছবি এবং ক্যাপশনে জয় শ্রীরাম লেখা ছিল। এরপরই নেটপাড়ায় গুঞ্জন শুরু হয় যে প্রসেনজিৎ বিজেপিতে যোগ দিতে পারেন বা আসন্ন বিধানসভা ভোটে প্রার্থী হতে পারেন। এই পরিস্থিতিতে ত্রিশানজিৎ স্পষ্টভাবে জানান তিনি বা তার বাবা কেউই রাজনীতিতে আসছেন না এবং ভুয়ো খবর না ছড়ানোর অনুরোধ রইল। তিনি আরো বলেন জয় শ্রীরাম একটি ধর্মীয় স্লোগান, একে রাজনীতির সঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয়। পরে তিনি নিজের পোস্টটি মুছে দেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বরাবরই অরাজনৈতিক ব্যক্তিত্ব, সব দলের নেতাদের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। পদ্মশ্রী পাওয়ার পর সুকান্ত মজুমদারের সৌজন্য সাক্ষাৎকেও ভুলভাবে ব্যাখ্যা করা হয়। ত্রিশানজিতের বক্তব্যের পর এই জল্পনার আপাতত ইতি ঘটে। বুকের পাতা থাকলে কালীঘাটে আয়, আমি বসে থাকবো, দিলীপের হুঁশিয়ারিতে রণংদেহী মেজাজে মমতা। বিধানসভা ভোটের আবহে রাজ্য রাজনীতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। বিরোধী শিবিরে বাড়িতে হামলার হুঁশিয়ারিকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। বিজেপি নেতা দিলীপ ঘোষের নাম না করে মমতা চ্যালেঞ্জ ছুড়ে বলেন বুকের পাতা থাকলে করে দেখাক, আমি বসে থাকবো। সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ তৃণমূলের শীর্ষ নেতাদের হুঁশিয়ারি দিয়ে বলেন ভোটের আগে শশী পাঁজার বাড়িতে অ্যাটাক হতে পারে, কালীঘাটেও অ্যাটাক হতে পারে, মদন মিত্র বা চেতলায় ববি হাকিমের বাড়িতেও আক্রমণ হতে পারে, এটা হবেই, জেনে রাখুন। দিলীপের এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। এর জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কেউ কেউ তার কালীঘাটের বাড়িতে হামলার কথা বলছে, তবে তিনি তা মোকাবিলার জন্য প্রস্তুত। মুখ্যমন্ত্রী আরো অভিযোগ করেন বিজেপি নেতারা উস্কানিমূলক মন্তব্য করছেন এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছেন। তিনি সতর্ক করে বলেন ভবিষ্যতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় কেন্দ্রীয় নেতৃত্বকে নিতে হবে। এই পরিস্থিতিতে রাজনৈতিক সৌজন্যের সীমা ছাড়িয়ে ব্যক্তিগত আক্রমণ বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। একদিকে হামলার হুঁশিয়ারি, অন্যদিকে সরাসরি পাল্টা চ্যালেঞ্জ। সব মিলিয়ে ভোটের আগে রাজ্যের রাজনৈতিক পরিবেশ ক্রমশই অগ্নিগর্ভ হয়ে উঠছে। ভোটে লড়ছেন কুণাল ঘোষ। 57 বছর বয়সে এই প্রথমবার নির্বাচনী লড়াই। জেনে নিন কুণালের পুরনো ইতিহাস। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের প্রার্থী তালিকায় বড় চমক হিসেবে কুণাল ঘোষের নাম ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এতদিন দল নিয়ে সক্রিয়ভাবে মতামত দিলেও প্রার্থী হওয়ার ইঙ্গিত দেননি তিনি। এবার তাকে বেলেঘাটা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে, যেখানে 2011 সাল থেকে বিধায়ক ছিলেন পরেশ পাল। বিভিন্ন অভিযোগের জেরে এবার তাকে টিকিট না দিয়ে কুণালকে সামনে আনা হয়েছে। 2012 থেকে 2018 পর্যন্ত রাজ্যসভার সাংসদ ছিলেন কুণাল এবং দলের মুখপাত্র ও বর্তমানে রাজ্য সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তবে এই প্রথম তিনি সরাসরি ভোটের ময়দানে নামছেন। তার রাজনৈতিক জীবনে সারদা মামলায় গ্রেপ্তার, জেলবন্দি থাকা এবং পরবর্তী সময়ে দলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়াও উল্লেখযোগ্য অধ্যায়। 2020 সালে তিনি আবার দলে সক্রিয়ভাবে ফেরেন। এরপরও একাধিকবার দলের বিরুদ্ধে সরব হয়ে বিতর্কে জড়িয়েছেন কুণাল, এমনকি দলীয় নেতৃত্বের বিরুদ্ধেও প্রকাশ্যে মন্তব্য করেছিলেন। তবে সাম্প্রতিক সময় ফের সক্রিয় হয়ে দলের কর্মসূচিতে অংশ নেন। সব মিলিয়ে নানা উত্থান পতনের পর এবার কুণাল ঘোষকে প্রার্থী করে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দিল তৃণমূল। শুভেন্দুকে কেবল ভবানীপুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ তৃণমূলের। প্রার্থী ঘোষণার আগে দলে এলেন প্রাক্তন ক্রিকেটার। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার দুদিনের মাথায় তৃণমূলে যোগদান দেন প্রাক্তন ক্রিকেটার শিব শঙ্কর পাল, শিক্ষাবিদ তনুশ্রী হাঁসদা এবং ইসলামিক স্কলার আব্দুল মাতিন সহ একাধিক বিশিষ্টজন। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং সাংসদ পার্থ ভৌমিক তাদের দলে স্বাগত জানান। বিজেপি শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রাম ও ভবানীপুর 2 কেন্দ্র থেকে প্রার্থী করেছে। এই সিদ্ধান্তকে কটাক্ষ করে তৃণমূল দাবি করেছে শুভেন্দু ভয় পেয়েছেন বলেই 2 আসনে প্রার্থী হয়েছেন। পার্থ ভৌমিক বলেন ভবানীপুরে তিনি বড় ব্যবধানে হারবেন এবং বিজেপি নেতার অতীত জয় নিয়েও প্রশ্ন তোলেন। 2021 সালে নন্দীগ্রাম নির্বাচনের ফল ও লোড সেটিং বিতর্ক এদিন ফের উঠে আসে তৃণমূলের বক্তব্যে। পাশাপাশি নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রক্রিয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন দলের নেতারা। সব মিলিয়ে ভোটের আগে রাজনৈতিক উত্তেজনা আরো বাড়ছে। লোডশেডিং এ জেতা একটা লোক লোডশেডিং করে জোর করে খালি বলতো আমি মমতাকে হারিয়েছি।
দ্বিতীয় বিয়ের বিতর্কে এই খড়গপুর হাতছাড়া হিরণের। খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে বিতর্কের পর তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হয়। প্রথম স্ত্রী ও কন্যার অভিযোগ, ডিভোর্স না দিয়েই তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। এই পরিস্থিতির মধ্যেই প্রকাশিত বিজেপির প্রার্থী তালিকায় তার নাম নেই এবং খড়গপুর সদর আসনে প্রার্থী করা হয়েছে দিলীপ ঘোষকে। ফলে হিরণের ভবিষ্যৎ ও তার ব্যক্তিগত বিতর্কের প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে। দিলীপ ঘোষ এ বিষয়ে ব্যক্তিগত মন্তব্য এড়িয়ে দলের সিদ্ধান্তের ওপর ভরসা রাখার বার্তা দেন। তিনি বলেন, অতীতে অনেক নেতার ক্ষেত্রেই এমন ওঠানামা হয়েছে এবং দল শেষ কথা বলে। হিরণ আগের নির্বাচনে নিজের এলাকার বাইরে থেকেও লড়েছিলেন, তাই ভবিষ্যতে তার ক্ষেত্রেও দল সিদ্ধান্ত নেবে। উল্লেখ্য, 2016 সালে খড়গপুর সদর থেকে লড়েছিলেন দিলীপ, কিন্তু 2021-এ তার জায়গায় হিরণকে প্রার্থী করা হয়। এবার আবার সেই পুরনো আসনে ফিরছেন দিলীপ ঘোষ। তিনি জানান, খড়গপুরে বিজেপির শক্ত অবস্থান রয়েছে এবং এবার 1 লক্ষ ভোটের লক্ষ্য নিয়ে প্রচারে নামবেন। বারাণসীতে গঙ্গাবক্ষে বিরিয়ানি ইফতার পার্টি করার জন্য 14 জন মুসলিম যুবককে গ্রেপ্তার। বারাণসীতে গঙ্গা নদীর মাঝখানে নৌকায় বিরিয়ানি নিয়ে ইফতার পার্টির আয়োজন করার অভিযোগে 14 জন মুসলিম যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। তারা রাজেন্দ্র প্রসাদ ঘাট থেকে নৌকায় উঠে পঞ্চগঙ্গা ঘাট পর্যন্ত গিয়ে মাঝগঙ্গায় চিকেন বিরিয়ানি খেয়েছিলেন এবং মুরগির মাংসের হাড় নদীতে ছুঁড়ে ফেলেছিলেন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় বিজেপি যুব মোর্চার সভাপতি রাজন জয়সওয়াল ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ এনে মামলা দায়ের করেন এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান। অভিযোগের ভিত্তিতে পুলিশ ভিডিও যাচাই করে মদনপুরা এলাকা থেকে 16 জনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা দায়ের করা হয়েছে। বারাণসীর কোতোয়ালি পুলিশ সুপার বিজয় প্রতাপ সিং জানান, গঙ্গায় আমিষ বহন নিষিদ্ধ। নৌকার চালক জেনে শুনে বিরিয়ানির হাড়ি নিতে অনুমতি দেওয়ায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। লাইসেন্স বাতিল সহ আইনি পদক্ষেপ করা হচ্ছে। আঙ্গুর ফল টক, কাঞ্চন টিকিট না পেতেই মুখ খুললেন শ্রীময়ী। গতকাল তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তালিকায় একাধিক নতুন মুখ, শিবশঙ্কর ও স্বপ্না বর্মনের নাম উঠে এসেছে। তেমনই বাদ পড়েছেন 74 জন পুরনো প্রার্থী। কাঞ্চন মল্লিক ও চিরঞ্জিত চক্রবর্তীর মতো পরিচিত মুখও তালিকায় থাকলেও ইমন চক্রবর্তী ও পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো সম্ভাব্য প্রার্থী টিকিট পাননি। উত্তরপাড়া কেন্দ্র থেকে এবার কাঞ্চন মল্লিককে প্রার্থী করা হয়নি। তার জায়গায় লড়বেন শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়। কাঞ্চনের ব্যক্তিগত জীবন ও এলাকায় অনুপস্থিতি নিয়ে বিতর্ক থাকলেও তার স্ত্রী শ্রীময়ী চট্টরাজ জানান, তিনি আগেই সিদ্ধান্ত জানতেন এবং নিজেও ভোটে লড়তে আগ্রহী ছিলেন না। বর্তমানে অভিনয় ও পরিবারকে সময় দিতে চান তিনি। সব মিলিয়ে নতুন পুরনোর মিশেলে তৃণমূলের এই প্রার্থী তালিকা রাজনৈতিক মহলে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। ও আমার থেকেও ভালো কাজ করবে, ছেড়ে তৃণমূলের টিকিট পেতেই বললেন কল্যাণ। হুগলির রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করে উত্তরপাড়া কেন্দ্রের শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল। কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর এই সিদ্ধান্তে চমক দেখা যায়। তিনি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র, পেশায় আইনজীবী। অন্যদিকে বামফ্রন্ট ইতিমধ্যেই এই কেন্দ্রে মীনাক্ষী মুখোপাধ্যায়কে প্রার্থী করেছে। ফলে লড়াই জমজমাট হওয়ার ইঙ্গিত মিলছে। ছেলের প্রার্থী হওয়ায় সন্তোষ প্রকাশ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, শীর্ষান্ন ছাত্র রাজনীতি থেকে উঠে এসে বর্তমানে প্রতিষ্ঠিত আইনজীবী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন এবং ভবিষ্যতে আরো ভালো কাজ করবেন বলে তিনি আশাবাদী। শীর্ষান্ন কলকাতা হাইকোর্টে একাধিক গুরুত্বপূর্ণ মামলায় রাজ্যের পক্ষে সওয়াল করেছেন, যার মধ্যে রয়েছে নিয়োগ দুর্নীতি, চিকিৎসক ও অন্যান্য আলোচিত মামলা। উত্তরপাড়ায় একসময় বামেদের শক্ত ঘাঁটি হলেও গতবার তৃণমূলের কাঞ্চন মল্লিক জয়ী হয়েছেন। এবার তাকে সরিয়ে নতুন মুখ আনা এবং শক্ত প্রতিপক্ষের উপস্থিতিতে এই কেন্দ্রের লড়াই হাড্ডাহাড্ডি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। নন্দীগ্রামে শুভেন্দুর বিপক্ষে তৃণমূলের প্রার্থী পবিত্র কর খুব ওজনদার হলো কি? ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির শুভেন্দু অধিকারীকে প্রার্থী করার পর নন্দীগ্রামে তৃণমূল কাকে প্রার্থী করবে তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। মঙ্গলবার সেই জল্পনার অবসান ঘটিয়ে নন্দীগ্রামে পবিত্র করকেই প্রার্থী ঘোষণা করে তৃণমূল। উল্লেখযোগ্যভাবে প্রার্থী ঘোষণার ঠিক আগেই তিনি তৃণমূলে যোগ দেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা নেন। পবিত্র কর আগে বিজেপির ব্লক সভাপতি ছিলেন এবং একসময় শুভেন্দুর ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত। তাকে প্রার্থী করা নিয়ে প্রশ্ন উঠলেও তৃণমূলের দাবি তিনি স্থানীয় সংগঠনের শক্তিশালী মুখ এবং নন্দীগ্রামের পরিস্থিতি সম্পর্কে ভালোভাবে অবগত। দলের মতে সবসময় হেভিওয়েট প্রার্থীর প্রয়োজন হয় না, জায়েন্ট কিলারও হতে পারেন কেউ। শোনা যায় একসময় রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম বিবেচনায় থাকলেও তিনি আগ্রহী ছিলেন না, ফলে সংগঠন ভিত্তিক নেতা হিসেবে পবিত্রকে বেছে নেওয়া হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থন থাকবে। এবার নন্দীগ্রামের বদলে ভবানীপুরই মূল লড়াইয়ের কেন্দ্র হয়ে উঠতে পারে। 3 দশক পর বহরমপুর বিধানসভায় প্রার্থী অধীর। কেন এই সিদ্ধান্ত? সবটা বললেন অধীর চৌধুরী। 1996 সালের পর 2026, প্রায় 30 বছর পর
বহরমপুর বিধানসভা আসন থেকে প্রার্থী হতে চলেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। যদিও সেন্ট্রাল ইলেকশন কমিটির আনুষ্ঠানিক ঘোষণা এখনো বাকি। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কোনো গডফাদার ছাড়াই নিজস্ব লড়াইয়ে 5 বারের সাংসদ হয়েছেন এবং সোনিয়া গান্ধীর আস্থাভাজন হিসেবে কেন্দ্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। যদিও 2024 সালে লোকসভা ভোটে তিনি পরাস্ত হন। অধীর চৌধুরী জানান, দল চাইছে বলেই তিনি প্রার্থী হতে রাজি হয়েছেন এবং বহরমপুর তার রাজনৈতিক ভিত্তি। অতীতে তিনি এখান থেকে বিধায়ক ও পরে সাংসদ হয়েছেন। স্থানীয় স্তরে এখনো তার প্রভাব রয়েছে এবং অনেকের মতে এবার তার প্রতি সহানুভূতির স্রোতও তৈরি হয়েছে, বিশেষ করে সংখ্যালঘু ভোটারদের মধ্যে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে তার প্রার্থী হওয়া শুধু বহরমপুর নয়, গোটা মুর্শিদাবাদ জেলাতেই প্রভাব ফেলতে পারে। অতীতে তৃণমূল তাকে হারানোর জন্য একাধিক চেষ্টা করলেও তিনি জয়ী হয়েছেন, যদিও সাম্প্রতিক পরাজয় ছিল বিস্ময়কর। অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য, রাজ্যে পরিবর্তনের লক্ষ্যেই তিনি এই লড়াইয়ে নামছেন। কলকাতায় তৃণমূলের বড় চমক, প্রার্থী তালিকায় 4 নতুন মুখ। 26 বিধানসভা ভোটে কলকাতার প্রার্থী তালিকায় বড় অদল বদল করেছে তৃণমূল কংগ্রেস। 11টির মধ্যে 4টি কেন্দ্রে প্রার্থী পরিবর্তন করা হয়েছে, বেলেঘাটা, মানিকতলা, জোড়াসাঁকো ও ইন্টালি। এর ফলে বাদ পড়েছেন পরেশ পাল, সুপ্তি পান্ডে, বিবেক গুপ্তা ও স্বর্ণকমল সাহা। বেলেঘাটায় দীর্ঘদিনের বিধায়ক পরেশ পালের জায়গায় প্রার্থী হয়েছেন কুণাল ঘোষ। মানিকতলায় প্রয়াত সাধন পান্ডের পর তার স্ত্রী সুপ্তি পান্ডে উপনির্বাচনে জিতলেও এবার তার কন্যা শ্রেয়া পান্ডেকে প্রার্থী করা হয়েছে। জোড়াসাঁকোতে গতবারের বিজয়ী বিবেক গুপ্তার বদলে টিকিট পেয়েছেন বিজয় উপাধ্যায়, যিনি সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন। এন্টালিতে স্বর্ণকমল সাহার পরিবর্তে প্রার্থী হয়েছেন তার পুত্র সন্দীপন সাহা, যিনি বর্তমানে কলকাতার পৌর নিগমের মেয়র পরিষদ। সব মিলিয়ে নতুন ও পুরনো মুখের মিশেলে কলকাতায় প্রার্থী বাছাইয়ে বড়সড় রদ বদলের বার্তা দিল তৃণমূল। তৃণমূলের প্রার্থী তালিকায় 47 নম্বর সংখ্যালঘু মুখ, আমজাগায় পীরজাদা কাশেম সিদ্দিকী। আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় 47 জন সংখ্যালঘু মুখকে গুরুত্ব দেওয়া হয়েছে। এরই মধ্যে উল্লেখযোগ্য নাম পীরজাদা কাশেম সিদ্দিকী, যিনি হুগলির ফুরফুরা শরীফ কেন্দ্রিক সুফি ধারার প্রতিনিধি হিসেবে পরিচিত। তাকে উত্তর 24 পরগনার আমজাগা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। 2025 সালে তিনি তৃণমূলের রাজ্য সম্পাদক পদে দায়িত্ব নেন। প্রার্থী তালিকা ঘোষণার পর রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে যে তার প্রার্থী হওয়া সংখ্যালঘু ভোট ব্যাংকে প্রভাব ফেলতে পারে। এর আগে সিপিএম ও বিজেপি তাদের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছিল। তারপর থেকেই নজর ছিল তৃণমূলের তালিকার দিকে। নির্ধারিত সময়ের কিছু পরে কালীঘাট থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশ করেন। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম জেলাতেও সংখ্যালঘু সম্প্রদায়ের একাধিক প্রার্থী দেওয়া হয়েছে। সব মিলিয়ে এবারে নির্বাচনে সংখ্যালঘু ভোট ব্যাংককে শক্তিশালী করতে কৌশলগতভাবে প্রার্থী নির্বাচন করেছে তৃণমূল। এখন দেখার এই কৌশল ভোটে কতটা প্রভাব ফেলে। ফ্লাইং কিস ছুড়ে অশোকনগরের বিতর্কিত নারায়ণ গোস্বামী ফের তৃণমূলের প্রার্থী। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় বিতর্কিত মন্তব্যের জন্য বারবার আলোচনায় থাকা অশোকনগরের বিদায়ী বিধায়ক নারায়ণ গোস্বামীর ওপরেই ফের ভরসা রাখল দল। মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট থেকে 291টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে অশোকনগর কেন্দ্রেও তাকে টিকিট দেন। এই তালিকায় মহিলা ক্ষমতায়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এবারে 52 জন মহিলা প্রার্থী টিকিট পেয়েছেন, যা আগের বারের 38 জনের তুলনায় বেশি। পাশাপাশি 95 জন তফসিলি ও 47 জন সংখ্যালঘু প্রার্থীও জায়গা পেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই মহিলাদের অগ্রাধিকার দেন, যা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বরাদ্দ বৃদ্ধির মতো সিদ্ধান্তেও প্রতিফলিত হয়েছে। প্রার্থী তালিকা ঘোষণার সময় আত্মবিশ্বাসী মমতা বিভিন্ন মনীষীদের স্মরণ করেন এবং বিজেপি ও নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন কমিশন বিজেপির আড়ালে কাজ করছে। একই সঙ্গে তিনি দাবি করেন এই নির্বাচনে তৃণমূল 226টির বেশি আসনে জয়লাভ করবে এবং বাঙালির অস্মিতা রক্ষার লড়াইয়ে জয় নিশ্চিত। শান্তিতে ভোট করাতে যা দরকার তাই করব, কলকাতার সিপি পদে দায়িত্ব নিয়েই বলছেন অজয় নন্দ। কলকাতা পুলিশের নতুন কমিশনার অজয় নন্দ দায়িত্ব নেওয়ার পর প্রথম সাংবাদিক বৈঠকেই জানান অবাধ ও শান্তিপূর্ণ ভোট করানো তাদের প্রধান লক্ষ্য। তিনি বলেন এই উদ্দেশ্যে যা যা প্রয়োজন তা ইতিমধ্যেই করা হচ্ছে। একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কোনো সংঘাতের অভিযোগ উড়িয়ে দিয়ে জানান নির্বাচনের সময় ধাপে ধাপে বাহিনী মোতায়েন করা হয় এবং তাদের কাজে লাগানোর বিষয়ে স্পষ্ট নির্দেশ থাকা জরুরি। শশী পাঁজার বাড়িতে হামলার ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করে তিনি জানান সেই সময় কেন্দ্রীয় বাহিনী কাছাকাছি ছিল না এবং রাজ্য বাহিনীর সংখ্যাও সীমিত। তবে এই ঘটনার তদন্ত চলছে বলেও তিনি নিশ্চিত করেন। উল্লেখ্য, নির্বাচন কমিশন বিধানসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণার দিনই একাধিক শীর্ষ প্রশাসনিক পদে বদল আনে, যার মধ্যে কলকাতা পুলিশ কমিশনারও ছিলেন। এই সিদ্ধান্ত নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেন। এর মধ্যে নতুন দায়িত্ব নিয়ে অজয় নন্দ আশ্বস্ত করেছেন কলকাতা পুলিশ আইন শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম এবং শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে প্রস্তুত। প্লাস্টিক ভর্তি নথি হাতে ইডি দপ্তরে কুন্তল। এসএসসি কেলেঙ্কারিতে ফের চাঞ্চল্য।
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় হয়েছে ইডি, যার প্রেক্ষিতে মঙ্গলবার ডাক পেয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন কুন্তল ঘোষ। বিকেলে 3:30 নাগাদ তাকে প্লাস্টিক ভর্তি নথি নিয়ে অফিসে ঢুকতে দেখা যায়। নবম থেকে দ্বাদশ শ্রেণীর নিয়োগ দুর্নীতি মামলায় তিনি বর্তমানে জামিনে মুক্ত। তদন্তকারীদের অভিযোগ, কুন্তল ঘোষ এই মামলায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন এবং চাকরি পাইয়ে দেওয়ার নামে বহু প্রার্থীর কাছে বিপুল পরিমাণ টাকা তোলার সঙ্গে যুক্ত ছিলেন। সেই অর্থ লেনদেনের সূত্র ধরেই তার নাম সামনে আসে। ইডি সম্প্রতি এই মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে তলব করেছে এবং 100-র বেশি চাকরি প্রার্থীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। তদন্তে নতুন গতি আনতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, 2023 সালে গ্রেপ্তার হওয়ার পর কুন্তল দাবি করেছিলেন তার কাছে একটি ডায়েরি রয়েছে যেখানে দুর্নীতির টাকার বিস্তারিত হিসেব রয়েছে। প্রায় 19 মাস জেলে থাকার পর 2024 সালে তিনি জামিন পান। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেল।